আদ্রাফের অসমাপ্ত কথাটা ভালো করে বুঝতে পারল মায়া, কিন্তু তবুও যেন তার মন মানছে না। সারাটা দিন ঘোরের মাঝে থাকতে থাকতে সবকিছু বিষাক্ত লাগতে শুরু করেছে তার। এই সময়টাতে মুড সুইং হয় বেশি, কিন্তু মুড ভালো করার মতো কোনো কিছু সে করতেও পারছে না। গাল ফুলে তপ্ত শ্বাস ফেলল মায়া। তার নীরবতা এবং দীর্ঘশ্বাসটা আদ্রাফের বুক ভারী করে তুলল। এই একটা জায়গায় না জানি কেন সে প্রচণ্ড দুর্বল। এই মেয়েটার সামান্য মন খারাপটাও সহ্য হয় না। কাল সকালে আমি গিয়ে দিয়ে আসবো, কিন্তু পরশু ডিনার করে চলে আসতে হবে। চলবে তো? তার সবেমাত্র চোখে ঘুম ধরা দিয়েছিল মায়ার। এমন সময় আদ্রাফের কথাটা কানে যেতেই চট করে বুক থেকে মাথা তুলে তাকালো সে। কি বললেন আপনি? কি আর বলার, আমার বউয়ের গোমরা মুখ দেখতে আমার কষ্ট হয় না বলো? পাঁচটা না দশটা একটা পাঁচটা না দশটা না একটা মাত্র বউ আমার। খুশিতে আদ্রাফের গালে এক শক্ত চুমু খেলো মায়া। গালে হাত রেখে উৎফুল্ল কণ্ঠে বলল, আমার বেবির পাপ্পা এতগুলো ভালো। আচ্ছা, এখন আমি ভালো। আর সকালে যখন আমার মেয়ের কাছে আমারই নালিশ করছিল, তখন কি যেন বলছিল, যে আমি একরোখা, ঘাড় তেরা, নিজেরটা ছাড়া কারোটা বুঝি না, তোমাকে শুধু মুখে মুখেই বলি ভালোবাসি। এমনিতে তো আমি তোমাকে জ্বালিয়ে মারছি, তাই না? আমি বলেছি? হতেই পারে না। হ্যাঁ, আপনি একটু তাড়া বটে, তবে কি করার, কপালে যেহেতু জুটেছেন, আমি মানিয়ে নিব আর কি। তাই না? দেখাচ্ছি মানিয়ে নেওয়া। শাড়ির আঁচলের ফাঁক গলিয়ে মায়ের মসৃণ উদরের দুই দিকে হাত রাখতেই চেঁচিয়ে উঠল মায়া। না, সুরসুরি দিবেন না প্লিজ, না। মায়ের কথাকে উপেক্ষা করে দুহাতে মায়ের দ্বারা মায়াকে সুসুরি দিতে লাগলো আদ্রাফ। খিলখিলিয়ে হেসে উঠল মায়া। হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো আদ্রাফের বুকের উপর। বেশ কিছুক্ষণ পরে রেহাই দিল আদ্রাফ। হাসি থামাতে লম্বা দম নিতে লাগলো মায়া। অতিরিক্ত হাসির কারণে চোখ দিয়ে পানি পড়ছে। বালিশে মাথা রেখে দু হাতে পেট চেপে ধরল সে। বেশি নরমচরণের জন্য পেটে চিনচিনে ব্যথা করছে। আদ্রাফকে বুঝতে দিল না সে। সামান্য ইঙ্গিত পেলে সারা ঘর মাথায় তুলবে এই লোক। শাড়ির আঁচল ছড়িয়ে মায়ের ওদরে মাথা রাখলো আদ্রাফ। রোজকার অভ্যাস মতো মেয়ের সাথে চুপি চুপি বেশ কিছু কথা বলল। প্রত্যেক কথার সাথে একটা চুমু ফ্রি। আদ্রাফের বাচ্চামো দেখে হাসলো মায়া। চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কত রাত হয়েছে দেখেছেন? আপনার প্রিন্সেস ঘুমাচ্ছে, এবার আপনিও ঘুমান। পেটের মাঝ বরাবর লম্বা চুমু এঁকে মায়ের দিকে ঝুঁকে আসলো আদ্রাফ। চোখ টিপ দিয়ে তুষ্ট কণ্ঠে বলল, প্রিন্সেস ঘুমোচ্ছে তাতে কি? আমার কুইন তো জেগে আছে, তাতেই হবে আমার। সাথে সাথেই চোখ জোড়া খিচে বন্ধ করে নিল মায়া। কাত হয়ে শুয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে অন্যদিন চেষ্টা করুন। মায়ের কথাটা শুনে হেসে উঠল আদ্রাফ। মায়া নিজেও হাসে। সোজা হয়ে শুতেই তার ললাটে আলতো করে ভালোবাসার পরশও বলিয়ে দিল আদ্রাফ। মায়াকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ঘুমাও। বুক থেকে মাথা তুলে আদ্রাফের দিকে অবাক চোখে তাকালো মায়া। কি ব্যাপার, আজ এত ভদ্র হয়ে গিয়েছেন যে? আবার অভদ্র হয়ে যেতে বলছো তবে? আপনি জন্মগত অভদ্র, যা আমি ছাড়া কেউ জানে না। বউয়ের সাথে অভদ্রতা আমি করবো না তো কার সাথে করব? আমার সুইট অ্যান্ড কিউট মেয়ে ফ্যানদের সাথে? আদ্রাফের কথাটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তার গলা চেপে ধরল মায়া। কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল, এমন কিছু করার দুঃসাহস দেখাবেন না, একদম জানে মেরে ফেলবো। আদ্রাফ হাসল। মায়ের ঘাড়ের পিছে হাত রেখে তাকে নিজের কাছাকাছি এনে আলতো করে ঠোঁট ছোঁয়ালো মায়ের ঠোঁটে। ব্যাস, সাথে সাথে নুয়ে গেল মায়া। তাকে বালিশের সাথে চেপে গলায় মুখ গুজে দিল আদ্রাফ। একের পর এক গভীর স্পর্শে রাঙিয়ে তুলতে লাগলো মায়ের গলা ঘাড় কাজ। নিঃশ্বাস ঘন হয়ে উঠল মায়ার। আদ্রাফের প্রতিটা ছোঁয়ায় কেঁপে উঠতে লাগলো তার দেহ মন। তার হাতের 5 আঙ্গুলের সাথে আদ্রাফ নিজের হাতের 5 আঙ্গুল মিশিয়ে শক্ত মুঠ করে ধরল। নিজ অধরে আদ্রাফের অধরের তীব্র স্পর্শে মায়া তলিয়ে যেতে লাগলো অতুল গহ্বরে। নিজেও সাড়া দিল আদ্রাফের ভালোবাসায়। মায়ার সারা পেয়ে আরো উন্মাদ হয়ে উঠল আদ্রাফ। সময়ের বিবর্তনে বেসামাল হয়ে উঠল দুজনেই। আরো শক্ত হয়ে উঠতে লাগলো হাতের বাঁধন। আর রাতের শেষ প্রহরে তীব্র পেট ব্যথায় জর্জরিত হয়ে ঘুম ছুটে গেল মায়ার।
ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলেও সম্ভব হচ্ছে না। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অসহ্য যন্ত্রণায় ফুপিয়ে উঠল সে। দুর্বল হাত দিয়ে ধাক্কা দিয়ে আদ্রাফকে ডাকলো, কিন্তু গভীর নিদ্রায় নিমজ্জিত থাকায় টের পেল না সে। টের পাবে বা কি করে? সময় তখন রাত 3:40। ঘুমিয়েছিল ঘন্টাখানিক আগে। আদ্রাফের সাড়া না পেয়ে জোরে ধাক্কা দিল মায়া। কাতর কণ্ঠে বলল, আদি উঠুন না, পেটে ব্যথা করছে তো। কাঁচা ঘুম ভেঙে যাওয়ার পর মায়ার এমন উক্তি শুনে ধরফরিয়ে উঠে বসলো আদ্রাফ। ল্যাম্পশেড জ্বালিয়ে মায়ের দিকে তাকাতেই দেখতে পেল ব্যথায় নীলাকার ধারণ করা মায়ের মুখশ্রী। মায়াকে পাচা কোলে তুলে বিছানার চাদর চেক করলো আদ্রাফ। ঝকঝকে পরিষ্কার দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কাম ডাউন রোদ, ব্লিডিং হয়নি। ব্লিডিং হলে সমস্যা হতো। অনেক ব্যথা করছে। এই তো আমি ডক্টরকে ফোন করছি, একটু কষ্ট করে সানশাইন, সব ঠিক হয়ে যাবে। আমি রাতের ওষুধটা মিস গিয়েছে, ওইটা দিন। মায়ের কথাটা শোনা মাত্রই রাগ উঠে গেল আদ্রাফের, কিন্তু সেটা নিয়ন্ত্রণে রেখে দ্রুত মেডিসিন বক্স থেকে নির্দিষ্ট ঔষধটা বের করে খাইয়ে দিল মায়াকে। মিনিট খানিক পরে আরাম পেয়ে লম্বা দম নিল মায়া, কিন্তু আদ্রাফের অবস্থা শোচনীয়। একদিকে রাগ হচ্ছে মায়ের ওপর এমন খামখেয়ালি আচরণের জন্য, ইচ্ছে করছে কয়েকটা ঝাড়ি দিয়ে সব উদাসীনতা বের করে দেওয়ার, কিন্তু মায়ের ক্লান্তি ভরা মুখটা দেখে নিজেকে দমিয়ে নিল সে। ব্যথায় লাল হয়ে গিয়েছে মায়ের মুখ, ছটফটানিতে শরীর ঘেমে গিয়েছে। এক নজরে মায়ের দিকে তাকিয়ে থেকে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলল আদ্রাফ। তার অস্তিত্বকে নিজের ভেতরে ধারণ করে রাখতে কতটা কষ্ট পোহাতে হচ্ছে এই মেয়েটাকে, অথচ সে বিন্দুমাত্র আজ করতে পারছে না সেই কষ্ট। সামান্য উঁচু হয়ে ওঠা পেটটার মাঝে বরাবর গভীর চুমু খেলো আদ্রাফ। ফিস ফিস করে বলল, তাড়াতাড়ি চলে এসো না, তাড়াতাড়ি চলে এসো না প্রিন্সেস। এই ছোট্ট পেটটাতে আর দুষ্টুমি করো না। মাম্মামের কষ্ট হচ্ছে তো, তাড়াতাড়ি চলে এসো। ইউ নো না, পাপু ওয়েটিং ফর ইউ। আয়া, তুমি বিষয়টাকে এতটা লাইটলি নিচ্ছ কেন? তুমি বুঝতে পারছো না আদ্রাফকে না জানিয়ে কত বড় ভুল করছো? তুমি বুঝতে পারছো না আপু, আদি এমনিতেই আমার প্রেগনেন্সি নিয়ে খুব চিন্তায় আছে। তার উপর যদি এটাও জেনে যায় তাহলে প্লিজ তুমি এ ব্যাপারে ওনাকে কিছু বলো না। যা হবে আমি সামলে নিব, প্রমিস। আমি জানি না কি হবে। আদি যদি অন্য কারো কাছ থেকে সামান্য কিছু জানতে পারে, তবে তোমার আমার আর অস্তিত্ব থাকবে না। জানি আমি, আর জেনে বুঝেই বলছি সব। এ ব্যাপারে শুধু তুমি, আমি আর মিশান ভাই অবধি থাক প্লিজ। ফাইন, তোমার কথাই মেনে নিলাম, তবে তোমাকে কিন্তু আরও কেয়ারফুল হতে হবে। আমি আগেই বলেছি তোমার প্রেগন্যান্সি অনেক কমপ্লিকেটেড, বি কেয়ারফুল। কান থেকে মোবাইল সরিয়ে তপ্ত শ্বাস ফেলল মায়া। উঁচু পেটটাতে হাত বোলাতেই চোখ ভিজে উঠল তার। একদিকে তার অনাগত সন্তান, যে তার নিঃশ্বাস সমতুল্য হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে তার স্বামী, যে তার প্রাণভোমরা, যাকে ছাড়া বেঁচে থাকা কল্পনাও করা যায় না। না মায়া কল্পনা করতে চায়। তার 6 বছরের ভালোবাসা আদ্রাফ, যেখানে বিবাহিত জীবন প্রায় 4 বছরের। এই 4টা বছরে আদ্রাফ এমন এক অভ্যাসে পরিণত হয়েছে যেটা মায়া চাইলেও হয়তো কখনো বদলাতে পারবে না। আর আদ্রাফ, সে তো এক সর্ষে মেয়ের উপর নিজের হৃদয় হারিয়েছিল, আর আজ সে মেয়েটা 24 বছর বয়সে আদ্রাফের সন্তানের মা হতে চলেছে। সময় কত দ্রুত কেটে গেছে। সেদিনই তো আদ্রাফ বলেছিল সে মায়াকে 5 বছর ধরে ভালোবাসে, আর আজ সে 5 বছরটা 9 বছরে পরিণত হয়েছে। কিন্তু আদ্রাফের ভালোবাসায় কমতি আসেনি বিন্দু পরিমাণে, বরং সময়ের সাথে সাথে তা গভীর হতে গিয়েছে। এই যেমন বাবু পেটে আসার পর থেকে মায়ের প্রতি তার কেয়ার বেড়ে শতগুণ হয়ে গিয়েছে। এখন মায়া চেয়েও আদ্রাফের চোখের আড়াল হতে পারে না। মাঝে মাঝে সে খুব অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু দিন শেষে আদ্রাফের চিন্তাগ্রস্ত করুণ মুখটা দেখে সব রাগ হাওয়া হয়ে যায় তার। অধিকাংশ সময় মায়া অনুভব করে মধ্যরাতে আদ্রাফের চাপা কান্না। প্রায় সে ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে, জেগে ওঠে, তারপর সারা রাত মায়াকে বুকে জড়িয়ে রাখে, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে সে তার মায়াবিনীকে। আবার মাঝে মাঝে মেয়ের সাথে অনেক বোঝাপড়া করে, এই যেমন, প্রিন্সেস, আই লাভ ইউ, বাট পাপা লাভস ইউর মাম্মা মোর দ্যান ইউ। আমি জানি তুমি আমাকে নিয়ে মাম্মামের সাথে খুব জেলাস,
তাই বলে তুমি মাম্মামকে এত কষ্ট দিবে? বিনা কষ্ট দিয়ে ফটাফট চলে এসো মা। বাইরে এসে যত ইচ্ছা মাম্মামকে কষ্ট দিও, আই উইল অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু এই ছোট্ট পেটে দুষ্টামি করে মাম্মামের মুড খারাপ করো না মা। পাপার কোনোদিন বউশূন্যতায় ভুগবে বলো? কাম ফাস্ট অ্যান্ড বি আ গুড প্রিন্সেস, ওকে? কথাগুলো ভেবেই হেসে দিল মায়া। তখনই হুট করে আদ্রাফ এসে পাজা কোলে তুলে নিল তাকে। আচমকা এমন হওয়ায় চমকে উঠল মায়া। বারান্দা থেকে রুমের দিকে পা বাড়ালো আদ্রাফ। এমন করে কেউ কোলে তুলে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কয়টা বাজে খেয়াল আছে? চুপচাপ ঘুমাও। মাত্র 10টা বেজেছে। তোমার জন্য মাত্র হয়েছে, কিন্তু আমার মেয়ের জন্য অনেক রাত। সারাদিন অনেক খাটুনি করেছে আমার মেয়ে, এবার একটু রেস্ট করতে দাও। মানে কি এতটুকু পেটে পড়ে আছে সে? খাটুনি হলো কিভাবে? এতটুকু পেট বলেই খাটুনি হয়েছে অ্যাডজাস্ট করতে। এই সামান্য পেটিকে একটু আরাম করে শুতে পারছে আমার মেয়ে। এজন্যই বলেছিলাম খেয়ে একটু মোটা তাজা হও। মানে আপনি বলতে চাইছেন আমি শুটকির মতো শুকনা? শুটকি কখন বললাম? তুমি ভুল বুঝছো। ও, এখন আমি বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। বাহ, ভালো। আরে কথাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? ঝগড়া করছো কেন সামান্য বিষয় নিয়ে? আচ্ছা, এখন তো আমাকে ঝগড়াটু মনে হবেই। পুরনো হয়ে গেছি তাই না? এখন আমার চেয়ে হট অ্যান্ড সুইট মেয়ে ফ্যানগুলোকেই মনে ধরবে বেশি। থাকুন আপনি ওই মেয়েগুলোকে নিয়ে, একদম আমার কাছে আসবেন না। আদ্রাফ অবাক, হতবাক। কি থেকে কি হয়ে গেল সে বুঝতেই পারল না। তাকে একগাদা কথা শুনিয়ে কাঁধ হয়ে শুয়ে পড়ল মায়া। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো আদ্রাফ। নিজেই নিজেকে বোঝালো। প্রেগন্যান্সিতে সবারই মুড সুইং হয়, ইটস নর্মাল। লাইট নিভিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সে। সাথে সাথে তার হাত ঝটকা বেড়ে চেঁচিয়ে উঠল মায়া। ছাড়ুন আমাকে, বলছি না কাছে আসবেন না। তোমার কাছে আসলাম কখন? আমি আমার মেয়ের কাছে এসেছি, তুমি ঘুমাও তোমার মতো করে। ধরে রেখেছে কে, হ্যাঁ? আদ্রাফের শক্তি ও যুক্তির কাছে হার মানতে হলো মায়া। তার নীরবতা দেখে বিজয়ের হাসি হাসলো আদ্রাফ। মায়ের পেটের উপর আলতো করে হাত রাখলো সে। নিচের এক পা মায়ের পায়ের উপর রাখতেই মৃদু আর্তনাদ করে উঠল মায়া। আদ্রাফ চমকালো। পা সরিয়ে দ্রুত উঠতে চাইলেই আটকে ফেলে মায়া। কিছু হয়নি, ঠিক আছে আমি। আদ্রাফ শুনল না। লাইট জ্বালিয়ে মায়ের শরীরের উপর থেকে চাদর সরাতেই চোখ গেল হলদে ফর্সা পা জোড়ার দিকে। পা দুটো ফুলে বিশাল আকৃতির হয়ে আছে। আদ্রাফ হালকা চাপ প্রয়োগ করতেই ব্যথায় চোখ খিচে ফেলল মায়া। তা দেখে আদ্রাফ রাগী কণ্ঠে বলল। পা ফুলে গেছে আর তুমি আমাকে একবার বললে না? উল্টো এখানে মিথ্যে বলছো আমাকে। একসময় এসব হওয়াই স্বাভাবিক, সেরে যাবে তাই। আই সোয়ার রোদ, তুমি যদি অসুস্থ না হতে তাহলে এসব পাকনামের জন্য থাপ্পড় মেরে গাল একবার লাল করে দিতাম তোমাকে। গাল ফুলে মাথা নিচু করে ফেলল মায়া। আদ্রাফ তেল নিয়ে এসে মায়ের পায়ের কাছে বসতেই পা গুটিয়ে নিল সে। খবরদার, পায়ে হাত দিবেন না। রাগে চোখে তাকালো আদ্রাফ। চুপসে গেল মায়া। তবু তার মন সায় দিল না আদ্রাফকে দিয়ে পা মালিশ করানোর। মিনমিন করে বলল। আমার রাগ ওঠাবে না রোদ, আমি কিন্তু এখন তোমার হেলথের দিকে তাকাবো না। সত্যি সত্যি মেরে গাল একদম লাল করে দিব। মুখে আঙুল চেপে হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসলো মায়া। তার দুপা নিচের কোলের উপর নিয়ে আলতো হাতে মালিশ করে দিতে লাগলো আদ্রাফ। মায়া এক নজরে তাকিয়ে রইল আদ্রাফের দিকে। কি দিয়ে তৈরি হয়েছে এই ছেলে? কিভাবে পারে বিনা অভিযোগে এত কিছু করতে? কেন এতটা ভালোবাসে সে মায়াকে? তার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে যে এখন মায়ের ভয় হয়, নিজে হারিয়ে যাওয়ার ভয়। তার কিছু হয়ে গেলে যে এই ছেলেকে বাঁচানো যাবে না তা হারে হারে বুঝতে পারছে মায়া। শুয়ে পড়ো, কোমরে ব্যথা করবে। মায়া শুয়ে পড়ল। আরো কিছুক্ষণ পা মালিশ করে পেটে চুমু খেলো আদ্রাফ। মায়া দুহাত বাড়িয়ে দিল আদ্রাফের দিকে। শরীরের ভার বিছানায় দিয়ে শুধু মাথাটা মায়ের বুকের উপর রেখে চোখ বুঝল আদ্রাফ। নিজের চিকন চিকন আঙুল দ্বারা আদ্রাফের চুলে হাত বুলিয়ে দিতে দিতে মায়া বলল। আমাকে একটু কম কম ভালোবাসবেন রকস্টার সাহেব। আপনার এত এত ভালোবাসার বিনিময়ে যে আমি কিছুই দিতে পারবো না। তুমি কি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো আজ? তুমি কি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে আজকে আমার হাতে মাইর খাওয়ার?
কণ্ঠস্বর রূঢ় হয়ে আসলো মায়ার। গলার কাছে দলা পাকিয়ে উঠছে কিছু বিষাক্ত অনুভূতি। ভাঙা গলায় সে জানতে চাইল, আমার মৃত্যু কি আপনাকে খুব কষ্ট দিবে? ধক করে উঠল আদ্রাফের ভেতরটা। মায়ের বুক থেকে মাথা তুলে সে রাগী কণ্ঠে শ্বাস হয়ে উঠল। এসব কথা কেউ ভাবতে বলেছে তো? রাগ দেখাবেন না, কেউ ভাবতে না বললেও এসব ভাবনা চলে আসছে। আর মৃত্যু তো অতি স্বাভাবিক বিষয়, কিন্তু অস্বাভাবিক লাগছে আপনার জন্য। কেন এতটা জড়িয়ে ফেলেছেন আমাকে নিজের সাথে? কেন নিজের জন্য কষ্ট বয়ে আনছেন এত বেশি? আমি পারবো না আপনাকে তিলে তিলে কষ্ট পেয়ে বেঁচে থাকতে দেখতে। আমার মৃত্যু আপনাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হয়। মায়ের এক একটা কথা যেন ছুরি আঘাতের মতো বিচ্ছে আদ্রাফের বুকে। মায়ার আলিঙ্গন থেকে উঠে আসতে চাইল সে, কিন্তু তার কলার টেনে তাকে নিচের মুখের উপর ঝুঁকালো মায়া। কান্নারত কাতর কণ্ঠে বলল, আমার কথা এড়িয়ে গেলে বাস্তবতা বদলে যাবে না আদি। আমি ফিল করতে পারছি আমার কন্ডিশন। আমি জানি কাল যদি অপারেশনের সময় ডক্টর সামান্যতম বলে যে মা কিংবা বেবির মধ্যে থেকে একজনকে বেছে নেওয়ার জন্য, তখন আপনি বিনা কিছু চিন্তা করেই আমাকে বেছে নেবেন। আমি জানি আপনার কষ্ট হবে, খুব কষ্ট হবে আপনার প্রিন্সেসের জন্য, কিন্তু আমার জন্য আপনি তাকেও স্যাক্রিফাইস করতে পারবেন আমি জানি। সেটাই যথার্থ নয় কি? না, সেটা মোটেও যথার্থ নয়। আমি এমনটা চাই না আদি, একদম চাই না। এটা আমাদের প্রথম সন্তান, আমার আপনার ভালোবাসার নীড়। ওকে আমি কোনো মূল্যে হারাতে চাই না, প্লিজ। আমি যে কোনো কিছুর বিনিময়ে শুধু তোমাকেই চাই। আপনাকে আমার কসম, আমার বেবিকে আপনি কোনো কিছু হতে দিবেন না। আমার বিনিময়ে সে এই পৃথিবীর আলো দেখবে। আমার হয়ে সে নতুন করে আপনাকে বাঁচতে শিখাবে। কথা দিন আপনি আমাকে নয়, আমাদের ভালোবাসার অংশকে বাঁচাবেন। তাহলে আমি মরেও শান্তি পাবো। মায়ের কথাটা অসম্পূর্ণ রাখতে দুজনের অধর মিলিয়ে নিল আদ্রাফ। আভিসে চোখ বুঝে নিল মায়া। তখনই অনুভব হলো তার গালে গরম তরল গড়িয়ে পড়ছে আদ্রাফের চোখ থেকে। ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো মায়ার। অন্যদিকে নিচের ভেতরের রাগ অস্থিরতা মেটাতে দাঁত দিয়ে মায়ের নরম অধরে শক্ত কামড় বসালো আদ্রাফ। ব্যথায় চোখ খিচে নিলেও টু শব্দটুকু করল না মায়া। ইচ্ছে মতো নিজের ঝাঁঝ মিটিয়ে মায়াকে রেহাই দিল আদ্রাফ। তার ধারালো দাঁতের আঘাতে মায়ের ঠোঁট কেটে গিয়েছে বেশ কয়েকখানে। মায়ের ভেজা চোখের কোণ মুছে দিয়ে কপালে কপাল ঠেকালো আদ্রাফ। কাতর স্বরে বলল, আমার কাছ থেকে এমন কিছু আশা করো না যে আমি দিতে পারবো না। আমাদের বেবিকে আমি নিজের চেয়ে বেশি ভালোবাসি রোদ, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না রোদ। আমি তোমাকে কথা দিতে পারলাম না, তোমার শেষ দেখার আগে আল্লাহ আমাকেই কেড়ে নিক। এই শূন্যতা আমি নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। কান্না থামানোর বৃথা চেষ্টায় ঠোঁট কেঁপে কেঁপে উঠছে মায়ার। দুহাতে আদ্রাফের মুখটা ধরে সে কম্পিত কণ্ঠে বলল, ভেবে নিন আপনার কাছে এটাই আমার শেষ চাওয়া। তবে তোমার এই চাওয়াটুকু পূরণ করার ক্ষণ কখনো না আসুক। মায়ের হাত সারিয়ে বালিশে শুয়ে পড়ল আদ্রাফ। দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল মায়া। আদ্রাফ চেয়েও উপেক্ষা করতে পারল না সেই কান্না। সময়ের সাথে সাথে মায়ের কান্নার গতি বাড়ল। সেই সাথে ভারী হয়ে আসতে লাগলো আদ্রাফের বুকের ভেতরটা। এক পর্যায়ে মায়াকে টেনে বুকের উপর শক্ত করে জড়িয়ে ধরল সে। মাথায় চুমু দিয়ে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমাও, না হলে মাথা ব্যথা করবে। ভর দুপুর রুমের ডিভানে বসে বই পড়ছিল মায়া। ইদানিং তার অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, তাই রুমের এসিটাও বন্ধ। আদ্রাফ বারান্দার চেয়ারে বসে খোলা হাওয়ায় ল্যাপটপে কাজ করছে। মাঝে মাঝে আবার রুমের ভেতরে উকি দিয়ে দেখছে মায়ের গতিবেগ। মেয়েটা যেখানে সেখানে এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়ে। আদ্রাফ চায় না কোনো দুর্ঘটনা ঘটুক, তাই সর্বদা নজরে রাখে। মায়াকে সজাগ দেখিয়ে পুনরায় কাজে মনোযোগ দিল সে। মিনিট পেরোতেই হঠাৎ মায়ের গগন কাঁপানো আর্তচিৎকার শুনে হাত থেকে ল্যাপটপ ছুটে গেল আদ্রাফের। ওয়াশরুমের দরজায় উপর হয়ে পড়ে থাকা মায়ের রক্তাক্ত শরীরটা দেখে অন্তরাত্মা কেঁপে উঠল তার। কয়েক সেকেন্ডের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিল তার। বুঝে উঠতে পারল না কি করা দরকার, শুধু বুঝতে পারছিল তার সর্বাঙ্গ অস্বাভাবিকভাবে কাঁপছে। পেট চেপে দ্বিতীয়বারের মতো আর্তনাদ করে শরীর এলিয়ে দিল মায়া।
আদ্রাফ দ্রুত এগিয়ে গিয়ে মায়ের মাথাটা বুকের সাথে চেপে ধরল। রক্তাক্ত ফ্লোরটা দেখে কণ্ঠনালী দিয়ে কথাই বের হচ্ছিল না তার। তবুও সর্বশক্তি দিয়ে ডাক দিল মিসেস আঞ্জুমানকে। নিস্তেজ হয়ে থাকা মায়ের মুখ দুহাতে ধরে ঝাঁকাতে লাগলো সে। সানশাইন, এই মেয়ে চোখ খুলো বলছি। রোদ, গেট আপ, প্লিজ গেট আপ। এত রক্ত, আল্লাহ। সানশাইন চোখ খুলো, তাকাও আমার দিকে। এই মেয়ে ওঠো বলছি। আমি আমি কি করব আমি? চিন্তা শক্তি লোপ পাওয়া আদ্রাফের একটা বাক্য কানে ঢুকলো না মায়ার। আদ্রাফ বুঝে উঠতে পারছে না তার কি করা দরকার। পাগলের মতো শুধু মায়ার শরীরকে বুকের সাথে জড়িয়ে আর্তনাদ করে যাচ্ছে। আদ্রাফের ডাকে ছুটে আসা তার মা, বাবা, শাহির, সানা সকলে মূর্ছা যাওয়ার উপক্রম মায়ের অবস্থা দেখে। তার মধ্যে আদ্রাফের অবস্থা দেখে সবার অবস্থা আরও শোচনীয়। আহ, আম্মি, আম্মি, আমিও উঠছে না কেন? রোদ উঠছে না কেন আম্মি? ওকে উঠতে বলো না, আমার রোদ। আদ্রাফের হাহাকার শুনে জ্ঞান হারিয়ে ফেললেন মিসেস আঞ্জুমান। সানা দ্রুত ধরে ফেলল ওনাকে। শাহির রুম থেকে বেরিয়ে যেতে যেতে আদ্রাফের উদ্দেশ্যে বলল। এতক্ষণে যেন মাথায় ধাক্কা লাগলো আদ্রাফের। মায়ার রক্তাক্ত শরীরটাকে পাচা কোলে নিয়ে দ্রুত ছুটল গাড়ির পিছু পিছু। তার মায়াবিনীকে যে হারিয়ে যেতে দিবে না সে, যে কোনো কিছুর বিনিময়ে বাঁচাতে হবে। মায়ের নিফু নিফু চোখে জোলার দিকে তাকিয়ে সে বারবার একটা কথাই আওড়াতে লাগলো। চোখ বন্ধ করবে না রোদ, কিচ্ছু হবে না তোমাদের। চোখ বন্ধ করো না প্লিজ। শাহির হসপিটালের আগেই কল করে উঠি রেডি রাখতে বলে দিয়েছে। ইতিমধ্যে সব তৈরি। মায়ের পরিবারের সবাই হাজির। মায়াকে ওটিতে নিয়ে যেতেই একটি ডাক্তার একটি ফর্ম নিয়ে আসলো আদ্রাফের দিকে। এটা কি? আমি কোনো বন্ড সাইন করব না। দেখুন স্যার, আপনি সাইন না করা অবধি অপারেশন শুরু হবে না। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, বোঝার চেষ্টা করুন। বন্ড সাইন না করলে পেশেন্টের যদি কিছু হয়ে যায় তাহলে সে দায়ভার। ডাক্তারের কথাটা শেষ হওয়ার আগেই তার কলার চেপে ধরলো আদ্রাফ। আর রাগী গলায় চেঁচিয়ে উঠল সে। আমার ওয়াইফের যদি কিছু হয় তাহলে হসপিটাল আমি জ্বালিয়ে দিব। করব না আমি বন্ড সাইন। আমি আদ্রাফকে হাইপার হতে দেখে শাহির এবং মহসিন আহমেদ মিলে দ্রুত ডাক্তারটাকে ছাড়িয়ে নিল। মহসিন আহমেদ কাপা হাতে সাইন করলেন বন্ড পেপারে। সাইন করেই ডুকরে কেঁদে উঠলেন তিনি। মনে হচ্ছে তার কলিজাটা বুঝি কেউ টুকরো টুকরো করে দিয়েছে। ওনার কান্নায় সকলের কান্নার গতি আরও বাড়ল। আদ্রাফ নিষ্প্রাণ মানুষের মতো ফ্লোরে এক পা ছড়িয়ে বসে পড়ল। মিশন মোবাইল নিয়ে বারবার কাউকে কল দিয়ে যাচ্ছে। এর মাঝেই ওটি থেকে এক প্রকার ছুটে আসলো চিৎকার। তাকে দেখে আদ্রাফ এগিয়ে যাওয়ার আগেই চিত্রা ছুটে গেল মিশনের কাছে। আর কতক্ষণ মিশান? মায়ের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আমি চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না কাউকে। পাচ্ছি না মানে কি? তুই ভাবতে পারছিস মায়ের অবস্থা? সবে 8 মাস চলছিল ওর, এর মাঝে এসব, আর এখন তুই। কি হচ্ছে এখানে? তুই ওটি থেকে বেরিয়ে আসলি কেন চিত্রা? অপারেশন কে করছে? আদ্রাফের প্রশ্নে শুকনো মুখে তার দিকে তাকালো মিশন ও চিত্রা দুজনেই। অপারেশন চলছে, আরও ডক্টর আছে ওখানে, কিন্তু সমস্যা অন্য জায়গায় হয়েছে। আসলে গত 3 মাস ধরে মায়ের রক্তশূন্যতা ধরা পড়েছে। কি? হ্যাঁ, আমি তোকে জানাতে চেয়েছিলাম কিন্তু মায়া নিষেধ করেছিল। এখন আচমকা অপারেশন করতে হচ্ছে, কিন্তু রক্ত ম্যানেজ হচ্ছে না। এসব হবে কে জানতো? আদ্রাফের মনে হচ্ছে সে যেন গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে সাঁতরে পার খোঁজার উপায় কিংবা শক্তি কোনোটাই আর বেঁচে নেই। চিত্রা লম্বা শ্বাস নিয়ে আদ্রাফের হাত ধরল, কাতর স্বরে বলল, সরি আদি, কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নেই। এখন তুই বেছে নে, মায়া না বেবি। প্রবল জুড়ে বজ্রপাতের মতো আদ্রাফের কানে ঝংকার তুলল চিত্রার প্রশ্নটা। পা ভেঙে আসলো তার, হাঁটু মুড়ে বসে পড়ল ফ্লোরে। কানে বারবার একটা কথাই বাজতে লাগলো, আপনাকে আমার কসম, আমার বেবিকে আপনি কোনো কিছু হতে দিবেন না। কথা দিন আপনি আমাকে নয়, আমাদের ভালোবাসার অংশকে বাঁচাবেন। প্রচণ্ড অসহায়ত্ব নিয়ে ডুকরে কেঁদে উঠল আদ্রাফ। চিত্রা আর কিছু শোনার অপেক্ষা না করে ওটিতে ঢুকে গেল। আদ্রাফের চাপা কান্নায় চোখ ভেজে উঠল মিশান ও শাহিরের মতো যুবক দুজনেরও। মিসেস আঞ্জুমান দুহাতে আগলে নিলেন ছেলেকে।
চেয়ারে বসে হাঁটুতে কোনোই ঠেকিয়ে দু হাতে মুখ ঠেকে রয়েছে আদ্রাফ। থেমে থেমে শরীর কেঁপে উঠছে তার, শব্দহীন কান্না, কিন্তু কত যে অসহনীয় ব্যথা লুকিয়ে আছে তাতে তার বোঝার ক্ষমতা কারণেই। আধ ঘন্টা পর ওটির দরজা ঠেলে বেরিয়ে আসলো চিত্রা, তার দু চোখ ভেজা, হাতে সাদা তোয়ালে দিয়ে জড়ানো ফুটফুটে একটা বাচ্চা। চিত্রাকে দেখে এগিয়ে গেল সকলে, কেবল আদ্রাফ এবং মহসিন আহমেদ বাদে। কংগ্রেচুলেশনস, মেয়ে বাবু হয়েছে। কারো মুখে খুশির অশ্রু দেখা দিল না, তবুও নতুন অতিথিকে সাদরে গ্রহণ করলো সকলে। রোদেল আহমেদ নাতনিকে কোলে নিয়ে ডুকরে কেঁদে উঠলেন, এই যেন তার মেয়ের ছোট্ট রূপ। চিত্রা কোল থেকে বাবুকে নিয়ে একজন নার্সের দিকে এগিয়ে দিল। প্রিম্যাচিওর বেবি, তাই চিকিৎসায় রাখতে হবে। দূর থেকে চাতক পাখির মতো চিত্রার দিকে তাকিয়ে থাকা আদ্রাফের নিকট এগিয়ে গেল চিত্রা। হাঁটু মুড়ে বসতেই আদ্রাফ কম্পিত কণ্ঠে শেষবারের মতো জানতে চাইল। আমার রোদ। ঠোঁট কামড়ে খেতে দিল চিত্রা। তার কান্না দেখে বুকের বাম পাশটায় যেন কিছু কামড়ে ধরেছে এমন অনুভূতি হলো আমাকে ক্ষমা করে দিস আদি, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু